নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা WBTA হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2025-এর যে এডুকেশনের সেটগুলো আমরা সলভ করছিলাম, তার মধ্য থেকে আজকে এসি 289 পৃষ্ঠার যে সেটটি আছে, সেই সেট থেকে আমরা এমসিকিউ এবং এসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব। অন্যান্য যে সেটগুলো আছে, স্কুল এবং ডিস্ট্রিক্টের সেটগুলো আছে, অলরেডি ওগুলো আমরা তৈরি করেছি এবং পোস্ট করে দিয়েছি। তার লিঙ্কগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আশা রাখছি ভিডিওগুলো আপনাদের সবার ভালো লাগবে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি। এমসিকিউ টাইপের প্রশ্নের 1 নাম্বার, গেস্টাল কথার অর্থ কি? গেস্টাল কথার অর্থ হচ্ছে অবয়ব। উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার। 2 নাম্বার, অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় কখন? বুদ্ধির দ্বারা সম্পন্ন হয়। সি নাম্বার উত্তর। কারণ দেখবেন, আমরা যে শিম্পাঞ্জিটির উপরে পরীক্ষা করতে দেখেছিলাম কোয়েলারকে, তিনি অনেকগুলো শিম্পাঞ্জির মধ্যে যে শিম্পাঞ্জিটি বুদ্ধিমান শিম্পাঞ্জি ছিল তাকে নিয়েই কিন্তু, তার উপরেই কিন্তু পরীক্ষাটা করেছিলেন অন্তর্দৃষ্টিমূলক শিখন বা ইনসাইটফুল লার্নিং নিয়ে। তাহলে বুদ্ধিমান সেই শিম্পাঞ্জিটির নাম কি ছিল? বুদ্ধিমান সেই শিম্পাঞ্জিটির নাম ছিল সুলতান। 3 নম্বর প্রশ্ন, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। এই কথাটি কে বলেছিলেন? ম্যাকডুগাল বলেছিলেন। উত্তর ডি নাম্বার। 4 নাম্বার, টাইম কার্ভ কোন শিখন কৌশলের সঙ্গে যুক্ত? প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব, ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। যেখানে বিড়ালের উপরে পরীক্ষা করতে আমরা দেখেছিলাম। আপনারা কমেন্ট বক্সে লিখে জানান বিড়ালের উপরে এই প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বটি কে করেছিল এবং কে দিয়েছিল এই তত্ত্বটি। দেখি কে সঠিক উত্তরটি দিতে পারে। ডেসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে লিখে জানান আমাদের তাড়াতাড়ি। তাহলে টাইম কার্ভ কোন শিখন কৌশলের সঙ্গে যুক্ত? ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, প্রচেষ্টা ও ভুল তত্ত্বের সঙ্গে সম্পর্কযুক্ত। 5 নাম্বার, শিখনের শেষ স্তর কি? প্রত্যাভিজ্ঞা। সি নাম্বার উত্তর। 6 নাম্বার, প্যাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে কি টাইপ অনুবর্তন বলে? প্রাচীন অনুবর্তন। এস টাইপ অনুবর্তনকে বলা হচ্ছে প্রাচীন অনুবর্তন, আর সক্রিয় অনুবর্তনকে বলা হচ্ছে আর টাইপ। 7 নাম্বার, জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠা হয়? উত্তর সি নাম্বার, 1988 সালের 5ই মে। 8 নাম্বার প্রশ্ন, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? ডক্টর JF ডাফ, তিনি ছিলেন একজন বিদেশি শিক্ষাবিদ। বাদ বাকি এগুলো কিন্তু ভুল। 9 নাম্বার, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়ে থাকে। 10 নাম্বার, একটি প্রাক প্রাথমিক শিক্ষার নাম করতে বলা হয়েছে। বুনিয়াদী শিক্ষা, মাধ্যমিক বিদ্যালয়, পলিটেকনিক, মন্তেশ্বরী স্কুল। মন্তেশ্বরী স্কুল হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা স্তর। 11 নাম্বার, ইন্দিরা গান্ধী মুক্ত বিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়? ইন্দিরা গান্ধী মুক্ত বিদ্যালয় বিশ্ববিদ্যালয় মানে ইগনু। ইগনু কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1985 খ্রিস্টাব্দে। 12 নাম্বার, NLM এর পুরো কথাটি কি? ন্যাশনাল লিটারেসি মিশন। ন্যাশনাল লিটারেসি মিশন। উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার, বাদ বাকিগুলো কিন্তু ভুল। 13 নাম্বার, ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত। তাহলে বি নাম্বার উত্তর। 14 নম্বর প্রশ্ন, কোন কমিশন মাধ্যমিক শিক্ষার 60টি প্রবাহের কথা বলে? মুদালিয়া কমিশনে কিন্তু আমরা 60টি প্রবাহের কথা পেয়েছি। নেক্সট 15 নাম্বার, কোঠারি কমিশনের মধ্যে শিক্ষার কাঠামোটি কি হবে? 10+2+3+2। 10 হচ্ছে মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা হলো 2 বছরের, 3 বছর হলো কলেজীয় শিক্ষা, আর 2 বছর হলো ইউনিভার্সিটির শিক্ষা। এই ভাগটি দিয়েছে কোঠারি কমিশন। নেক্সট 16 নাম্বার, ক্যাব CABE সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন কার নেতৃত্বে গঠিত হয়েছিল? ডক্টর তারাচাঁদ। তিনি ডক্টর তারাচাঁদের নেতৃত্বে, এবং তারাচাঁদ যে কমিটি একটি আছে, তারাচাঁদ কমিটি কিন্তু 1948 খ্রিস্টাব্দে, আর ক্যাবেও কিন্তু 1948 খ্রিস্টাব্দে, সেই সময়কার কথা বলা হচ্ছে। 17 নম্বর প্রশ্ন, UGC শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা।
কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা দুটোই হলো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন দেখে। সব থেকে বড় কথা হলো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, তাহলে ইউজিসি তো ইউনিভার্সিটি নিয়ে কাজ করবে, বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করবে। ইউনিভার্সিটি এবং সঙ্গে কলেজীয় শিক্ষা ব্যবস্থার আর্থিক যে ব্যাপার স্যাপারগুলো আছে সব কিন্তু ইউজিসি দেখে। 18 নাম্বার, ডেলার কমিশনের শিক্ষার কটি স্তম্ভের কথা পেয়েছি? ডেলার কমিশনে 4 পিলার অফ লার্নিং, 4টি স্তম্ভের কথা পড়েছি আমরা। সি নাম্বার উত্তর হয়ে যাচ্ছে। 19 নাম্বার প্রশ্ন, OHP এর পুরো নাম হচ্ছে ওভারহেড প্রজেক্টর। এখানে কিন্তু ভুল আছে, ওভার হ্যান্ড প্রজেক্টর আছে, বানানগুলো কিন্তু একটু দেখে। একটা দিয়েছে দেখুন ভুল করানোর জন্য কি দিয়েছে, ওভার হেড প্রজেক্টর, আর একটা দিয়েছে ওভার হ্যান্ড প্রজেক্টর। ঠিকমতো যদি আমরা না দেখি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে ওভারহেড প্রজেক্টর হচ্ছে OHP এর ফুল ফর্ম। 20 নাম্বার, বুদ্ধাঙ্কের সূত্রটি লিখুন। বুদ্ধাঙ্কের সূত্র হচ্ছে MA/CA, মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। তাহলে উত্তর বি নাম্বার। সি নাম্বার কিন্তু 1000 দেওয়া আছে, ইন্টু 1000, এটা কিন্তু ভুল, 50 এটা হবে না। আর প্রথমেরটা একটু কনফিউশন করার জন্য দিয়েছে CA/MA। তার মানসিক বয়স, MA বলতে মেন্টাল এজ মানসিক বয়স, আর CA বলতে ক্রোনোলজিক্যাল এজ বলতে হলো নিজস্ব বয়স, ইন্টু 100 করলেই আমরা উত্তর পেয়ে যাব। 21 নাম্বার, একটি পরিসংখ্যা 9 হলে টেলিচিহ্ন কি হবে? 5-এর একটি সেট, তারপর 4টি দাগ, তাহলে 5-এর সেট 4টি দাগ, তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার। 22 নাম্বার, 40 থেকে 49-এর মধ্যবিন্দু কত? মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দু পেয়ে যাব। 40 আর 49 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 44.5, তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার। 23 নাম্বার, ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে পরিচিত হয় কবে? 1976 সালে। 1976 সালে কিন্তু এই 5টি কিন্তু একসেপ্ট করা হয়েছে। স্বাধীনতার সময় কিন্তু ভারতবর্ষে এই 5টি কিন্তু ছিল না। পরবর্তীতে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এগুলো কিন্তু অ্যাড করা হয়। সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ 1976 সালে যে সংবিধান সংশোধনী হয় তখন কিন্তু এটা ঢোকানো হয়েছে সেই সময় সংবিধানে। 24 নম্বর, মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন কে করেন? জুয়ান পাবলো বনে। এগুলো ছিল আজকের MCQ টাইপের প্রশ্ন। এই যে ACQ টাইপের যে প্রশ্নগুলো আছে আমরা যেভাবে দিচ্ছিলাম সেইভাবেই আমরা তৈরি করব। আপনারা খাতায় নোট ডাউন করে নেবেন। আর আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করছি 2 নম্বরের এসকিউ টাইপের প্রশ্নগুলো। 2-এর 1 নম্বরে কি বলেছে? বুদ্ধি হলো শেখার ক্ষমতা। এ কথা কে বলেছেন? প্লেটো বলেছেন। 2 নাম্বার, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা কে? ক্যাটেল। 3 নাম্বার, আগ্রহের সংজ্ঞা দাও। আগ্রহ বা অনুরাগ হলো বাস্তব বা কাল্পনিক কোনো বস্তু, ঘটনা বা অবস্থার প্রতি এক বিশেষ কৌতূহলপূর্ণ অনুভূতি যা ব্যক্তিকে ওই বিষয়টি সম্পর্কে উদ্বুদ্ধ করে ও মনোযোগী করে তোলে। 4 নাম্বার, কেন্দ্রীয় পদ্ধতি সব থেকে দ্রুতগতিতে মান নির্ণয় করা যায় কোন পদ্ধতির সাহায্যে? মোড। দ্রুতগতি বলছে কিন্তু এখানে দ্রুতগতি মান নির্ণয় করা যায় কিন্তু মোডের মাধ্যমে, কারণ মোড আমরা দেখেই বার করতে পারি কতগুলো একরকম সংখ্যা আছে। একরকম সংখ্যা যে 6 নম্বর প্রশ্নটি দেখুন, এখানে কিন্তু যে সংখ্যাটা অধিকবার আছে সেই সংখ্যাটি কিন্তু মোড হবে। তাহলে মোড কিন্তু আমরা দেখেই বের করতে পারছি, ক্যালকুলেশন করতে হচ্ছে না। এখানে দ্রুতগতির পদ্ধতি আছে বলেই কিন্তু মোড হচ্ছে। যদি এখানে থাকতো কেন্দ্রীয় প্রবণতার সব থেকে নির্ভরযোগ্য পদ্ধতি কোনটা, সেন্ট্রাল টেন্ডেন্সিগুলোর মধ্যে মিন মিডিয়ান মোডের মধ্যে কোনটা সবথেকে নির্ভরযোগ্য, তাহলে হতো কিন্তু মিন বা গড়। কিন্তু এখানে দ্রুতগতির পদ্ধতি বলেছে, সেজন্য কিন্তু মোড হবে। 5 নম্বরে কি বলেছে? 5, 8, 4, 12, 6, 7, 10 রাশিমালাটির মধ্যমান নির্ণয় করো। রাশিটির মধ্যমান নির্ণয় কি করে করতে হয়? অবিন্যস্ত রাশিমালার যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজাবো বা বড় থেকে ছোট হিসেবে সাজাবো। তাহলে ছোট থেকে বড় হিসেবে সাজালাম, 4, 6 এইভাবে সাজালাম। তারপরে যে মাঝখানের সংখ্যাটি থাকবে সেই মাঝখানের সংখ্যাটি হবে মধ্যমান।
তাহলে দেখুন এই 7-এর বাঁ দিকে আছে 3টি সংখ্যা, 7-এর ডান দিকে আছে 3টি সংখ্যা, তার মানে 7 কিন্তু মাঝে আছে, তাহলে মাঝখানটাই হবে মধ্যম মান। দেখুন মোড আর এই মধ্যমা বা মধ্যম মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা মধ্যম মানের ক্ষেত্রে কিন্তু একটু বেশি কাজ করলাম। প্রথমে উল্টোপাল্টাভাবে ছিল, তারপর এগুলোকে আমরা সাজালাম, একটা ধাপ কিন্তু বেশি করলাম, সাজানোর পরে দেখলাম মাঝখানে কোন সংখ্যাটি আছে, সেই সংখ্যাটি কিন্তু নির্ণয় মধ্যমান হলো। আর গড় বার, যদি গড় বার করতে বলা হতো তাহলে কি করা হতো, তাহলে এই সংখ্যাগুলো সবগুলোকে যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হতো, তাহলে কিন্তু বিশাল বড় একটা কিন্তু ক্যালকুলেশনের সময় যাচ্ছে। তাহলে একমাত্র মোডের ক্ষেত্রেই আমরা কিন্তু দেখে বলে দিচ্ছি কোনটা মোড, পরেরটা দেখলেই বুঝতে পারবো। 6 নাম্বার, 6, 8, 14, 6, 7, 10, 8 রাশিমালাটের ভূমিষ্ঠক নির্ণয় করো। তাহলে এখানে ভূমিষ্ঠক নির্ণয় করার পদ্ধতি কি, যে সংখ্যাটা অধিকবার থাকবে সেই সংখ্যাটাই ভূমিষ্ঠক হবে। তাহলে এখানে দেখুন 6 দুইবার আছে, 8 দুইবার আছে, তাহলে 6 এবং 8 উভয়ই হবে ভূমিষ্ঠক। বোঝা যাচ্ছে? যদি 8 3বার থাকতো তাহলে শুধুমাত্র 8 হতো। মোট কথা যে সংখ্যাটা বেশি থাকবে সেই সংখ্যাটি হবে নির্ণয় মোড। এখানে যেহেতু 6 দুইবার আছে, 8ও দুইবার আছে, সেজন্য 6 এবং 8 দুটি সংখ্যাই হচ্ছে ভূমিষ্ঠক বা মোড। আশা রাখছি বোঝা গেল। তাহলে এটা আমরা কিন্তু দেখেই অ্যান্সার করতে পারলাম। আর মধ্যম মান আর গড়ের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হয়, তাহলে একটু সময় বেশি লাগে, সেই জন্য দ্রুতগতির পদ্ধতি কিন্তু মোড। আর নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে মিন, মাথায় রাখবে, মিন বা গড়। 7 নাম্বার, ভারতীয় সংবিধানের 46 নম্বর ধারায় কি উল্লেখ আছে? রাষ্ট্রকে সমাজের দুর্বল শ্রেণী বিশেষ করে তপশিলি জাতি ও উপজাতির মানুষদের জন্য শিক্ষাগত ও আর্থিক সুবিধার ব্যবস্থা করতে হবে এবং সকল প্রকার সামাজিক অন্যায় ও শোষণ থেকে এই সম্প্রদায়ের মানুষদের রক্ষা করার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা হলো ভারতীয় সংবিধানের 46 নম্বর ধারায় বলা আছে। 7-এর অথবা ভারতীয় সংবিধানের 30-1 নম্বর উপধারায় কি উল্লেখ আছে? সরকার কর্তৃক পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম, বর্ণ বা ভাষার পার্থক্য শিক্ষার্থীদের প্রবেশাধিকার থেকে বঞ্চিত করবে না। মানে সবাইকে শিক্ষায়, মানে স্কুলে ভর্তি নিতে লাগবে, ধর্ম, বর্ণ, ভাষা এগুলো দেখলে চলবে না, সবাইকেই নিতে হবে। 8 নাম্বার, শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান কি? এখানে কিন্তু বলছে শিক্ষার প্রযুক্তি বিজ্ঞান না, প্রযুক্তি বিজ্ঞান কাকে বলে তা বলবে। শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান কি? শিক্ষার উদ্দেশ্য পূরণে শিক্ষণ প্রক্রিয়া কার্যকারিতা ও কর্মদক্ষতার উন্নতিতে বৈজ্ঞানিক নীতিগুলির দিকসমূহ হল শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তিবিদ্যা। নেক্সট 9 নাম্বার, কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার কয়টি স্তরের কথা বলেছেন? কোঠারি কমিশন কিন্তু 10+2 বিদ্যালয় শিক্ষার কথা বলেছে, তাহলে দুটো স্তর হলো। 10 নম্বর, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? আমরা পেয়েছি কোথায়? মুদালিয়া কমিশনে কিন্তু বহুমুখী বিদ্যালয়ের কথা পেয়েছি। 9 নাম্বার, 11 নাম্বার, জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়? জনার্দন রেড্ডি কমিটি গঠন হয় 1992 খ্রিস্টাব্দে। 12 নাম্বার, ই লার্নিং কি? ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং। ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রথাটিকে বলা হয় ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং। এক্ষেত্রে ইলেকট্রনিক্স পদ্ধতিতে জ্ঞান ও দক্ষতার সক্রিয় স্থানান্তর ঘটে, স্কুলে বা স্কুলের বাইরে সর্বত্র এই প্রক্রিয়া চলতে থাকে। এখন যে শিক্ষাটা আপনারা গ্রহণ করছেন এটাও কিন্তু ই লার্নিং, বা আমি যদি অনলাইনে ক্লাস নিতাম আপনাদের সেটাও ই লার্নিং, বা কম্পিউটারে বা কম্পিউটার রিলেটেড বা টেকনোলজি রিলেটেড কোনো পড়াশোনা হলেই, বা তার টেকনোলজির মাধ্যমে যদি আমরা কোনো কিছু পড়াশোনা করি, স্টাডি করি, তাহলে সেটাই হচ্ছে ই লার্নিং। বই দেখে দেখে পড়া ওটা কিন্তু ই লার্নিং নয়, কিন্তু ই বুকস মানে ইলেকট্রনিক্স বুকস পড়ে যদি আমরা কিছু শিখি সেটাও কিন্তু ই লার্নিংয়ের মধ্যে পড়ছে। আমাদের হাতের কাছে যে বই আছে সেটাকে কিন্তু ই লার্নিং বলবে না। নেক্সট 13 নাম্বার, এ এল 13 নাম্বার, ALU এর পুরো কথাটি কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। 14 নাম্বার, ITI এর পুরো নাম কি? ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। 15 নাম্বার, POA এর পুরো কথাটি কি? প্রোগ্রাম অফ অ্যাকশন। 1992 খ্রিস্টাব্দে এটা দেখেছিলাম আমরা, POA বা প্রোগ্রাম অফ অ্যাকশন। 16 নাম্বার, মধ্যমা কি?
মধ্যম মান হলো এমন একটি সংখ্যামান যা মানের ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুসারে সাজালে বন্টনের স্কোরগুলোকে দুভাগে ভাগ করা যায়। আমরা মধ্যমা যখন বের করেছি, মিডিয়ান যখন বের করেছি, ছোট থেকে বড় হিসেবে সাজিয়েছি বা বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে মাঝখানের সংখ্যাটা কি ধরেছি, সেটাই এখানে কথার মাধ্যমে বলা আছে। সর্বশেষ প্রশ্ন এবং অথবা 16 অথবা পরিসংখ্যা বহুভুজের যে কোনো একটি সুবিধা লেখো। দুটো দিয়েছি আমরা। 1 নাম্বার হচ্ছে পরিসংখ্যান বহুভুজের দ্বারা সহজে তথ্য পরিবেশন করা যায় যা সাধারণের বোধগম্য হয়ে থাকে। আর 2 নাম্বার পরিসংখ্যান বহুভুজের সঙ্গে তথ্যের বিভিন্ন অংশের মধ্যে তুলনা করা যায়। এছাড়াও একাধিক পরিসংখ্যানকে একটি লেখচিত্রে প্রকাশ করে তাদের মধ্যে তুলনা করা সহজ হয়। এগুলোই হলো সুবিধা। তাহলে ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আশা রাখছি আমরা পুরো সেট কমপ্লিট করে দিয়ে দিয়েছি। এটাই যত সম্ভব লাস্ট সেট ছিল। আপনাদের যদি নজরে থাকে আমাকে জানাবেন অবশ্যই। আরও যদি কোনো সেট থাকে WBT এর, যদি কিছু ছেড়ে চলে যায়, আমার নজরে নেই, আপনাদের নজরে থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই সেটটি সলভ করে দেব। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।